দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর শুক্রবার শনিবারের নিয়মিত আয়োজন পূর্বাপরে। আপনাদের সাথে আছি আমি শেখ ফাতেমা ওয়ারা এবং আজকে আমরা কথা বলবো প্রতীকী নির্বাচন এই প্রসঙ্গে। এবং এই প্রসঙ্গে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু এমপি এবং সেই সাথে আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুমিন ফারহানা। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে অংশগ্রহণ করার জন্য। দর্শক, আমরা যেমনটা এই মুহূর্তে বেশ হট টপিক ছিল যে জামায়াতে ইসলামের সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি হওয়ার কথা শোনা গিয়েছিল এবং শেষ পর্যন্ত সেটি এখনো পর্যন্ত স্থগিত করা হয়েছে। তো এই বিষয়টি আমরা বেশ আলোচনা করছিলাম এবং তার মাঝে আমাদের এই বিষয়টি আজকে যে প্রতীকী নির্বাচন এটিও বেশ আলোচনা হচ্ছে, কারণ সামনেই 28 এপ্রিল সিটি কর্পোরেশন নির্বাচনের দিন ধার্য করা হয়েছে। তো আমরা যেমনটা জানি যে সব প্রার্থী তাদের প্রতীক পেয়ে গেছেন, প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে এবং প্রতীকী নির্বাচন আমরা বলছি এই হিসেবে যে এই যে নির্বাচনে যে সব দলের অংশগ্রহণ রয়েছে এই নির্বাচনটি হয়তোবা সামনের যেই জাতীয় সংসদ নির্বাচন হবে সেটির একটি প্রতীকী নির্বাচন হতে পারে, যে সব দলের অংশগ্রহণ সেখানে থাকবে। আমি শুরুতে এই বিষয়ে কথা বলার আগে বলতে পারি যে আপনারা যদি আপনাদের কোনো ধরনের মতামত কিংবা প্রশ্ন আমাদেরকে জানাতে চান তো ফোন করতে পারবেন আমাদের জাস্ট কলে দেওয়া নাম্বারে। নজরুল ইসলাম বাবু, আমি শুরুতে আপনার কাছে যাচ্ছি। আমি যেমনটা জেনেছি যে আপনি দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সমন্বয়কের দায়িত্ব আছেন সেখানে, তো আচ্ছা কাজ করছেন। যদি আপনি বলতেন আপনার অভিজ্ঞতা যে এবারে যে নির্বাচন হচ্ছে, প্রতীক বরাদ্দ দেওয়া হলো, সবকিছু মিলিয়ে অভিজ্ঞতাটা। না, আসলে এক যুগ পার হয়ে নির্বাচন হচ্ছে, ঢাকাবাসীর কাছে খুবই আনন্দের একটি নির্বাচন এটা মনে হলো। আর বিশেষ করে যে দীর্ঘদিন এই জনপ্রতিনিধি না থাকায় মানুষের একটা আকাঙ্ক্ষা রয়েছে যে সিটি কর্পোরেশন নির্বাচনটি খুব গুরুত্বপূর্ণ মনে করে সবাই কিন্তু এটার মধ্যে অংশগ্রহণ করার জন্য উদ্গ্রীব হয়ে আছে। আমি লক্ষ্য করেছি এর মধ্যে যে কয়েকটি এলাকায় আমরা গিয়েছি, আজকেও আমি এখন আসার আগেও আমি লালবাগ থেকে এসেছি, আমি দেখলাম যে মানুষের একটা স্রোত এসেছে। জনগণ কোন দিকে ভোট দিবেন, কোন মার্কায় ভোট দিবেন, কোন দলের সমর্থিত প্রার্থীকে ভোট দিবেন সেই বিবেচনাটা তারাই করবেন। কিন্তু মানুষ চেয়েছিলেন একটি নির্বাচন, কারণ আপনি লক্ষ্য করেছেন যে আজ থেকে অনেক বছর আগে সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল, সেখানে কিন্তু শুধু একদলীয় একটি নির্বাচন হয়েছিল। সাদেক হোসেন খোকা সাহেব যখন নির্বাচন করেছিলেন, জি, তখন কিন্তু অন্য কোনো প্রার্থী ছিল না, নামে মাত্র একজন প্রার্থী ছিলেন। সেই নির্বাচনটি তেমনভাবে জমজমাট হয়ে ওঠেনি। 2004 সালে এই মেয়র হানিফ সাহেব যে নির্বাচনটা করেছিলেন তখন মির্জা আব্বাস এই বিএনপির সমর্থিত প্রার্থী ছিলেন, তখন একটা জাঁকজমকপূর্ণ নির্বাচন হয়েছিল। মানুষের ভোটার অধিকার আর ভোট সংরক্ষণ, নতুন ভোটার এবং সবাই মিলে ঢাকার উন্নয়ন, নতুন একটি পরিকল্পনা এটা কিভাবে বাস্তবায়ন করা যায় সেটা কিন্তু একটা জনপ্রতিনিধির কাছে আশা করে। আমার মনে হয় দীর্ঘদিন পর এই নির্বাচন আসার কারণে মানুষ খুব উদ্গ্রীব হয়ে আছে 28 তারিখ কীভাবে ভোট দেবেন এবং কোন প্রার্থীকে ভোট দেবেন। নিশ্চয়ই তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন, এটা আমরা আশা করছি। আমরা যারা কাজ করছি আমরা চাচ্ছি যে আমাদের প্রার্থীকে জনগণ যেন পছন্দ করে, সেই কথা বলা, এই আর কি। আমাদের কাজ করাটা এখানে যে খুব গুরুত্বপূর্ণ তা নয়, কারণ ঢাকাবাসী, ঢাকায় যারা বসবাস করেন আপনি জানেন সবাই খুব বেশি সচেতন এবং রাজনৈতিকভাবেও সবাই সবার মতামত পেশ করার মতো যোগ্যতা এবং এই নিজেদের সাক্ষরতার ইতিমধ্যেই রেখেছেন। আমি মনে করি যে এই নির্বাচনটি খুবই গুরুত্বপূর্ণ এবং এটা দরকার ছিল। বিশেষ করে ঢাকাবাসী তাদের চাহিদা পূরণের যে একটি অভিপ্রায় সেটা হলো সিটি কর্পোরেশন নির্বাচনের মধ্যে দিয়ে একটা মেয়র নির্বাচন করা এবং কাউন্সিলর নির্বাচন করা। সেই সুযোগটা এসেছে, সেই সুযোগটা আসার সাথে সাথেই মানুষ এটা লুপে নিয়েছে এবং আপনি প্রার্থীর যে আজকের ধারাবাহিকতা তা লক্ষ্য করলেও বুঝবেন যে কত সারা জীব পড়েছে নির্বাচনকে ঘিরে। জি, অসংখ্য আমরা দেখেছি যে অনেক সারা পড়েছে। রুমিন ফারহানা, আপনি যদি বলতেন এই নির্বাচনটা নিয়ে। জি, আমাদের লাস্ট সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে, আপনি যেটা একটু আগে বলছিলেন যে 2002 সালে, তো অর্থাৎ প্রায় 13 বছর পর কিন্তু আমরা একটি সিটি কর্পোরেশন নির্বাচন, চট্টগ্রামে হয়েছিল 2010-এ, কিন্তু ঢাকায় কথা বলছি। তো এই নির্বাচনটা পেন্ডিং 2008 সাল থেকেই, সত্যি কথা যেটা। তারপরে বিভিন্ন সময়ে উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু নির্বাচনটা আসলে হয়নি। তো এর মধ্যে আবার আমরা দেখেছি 5টি সিটি কর্পোরেশন নির্বাচন কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে, 5টি বা 6টি, যে প্রত্যেকটাতে দেখা যাচ্ছে যে বিএনপি এবং জামাত সমর্থিত প্রার্থীরাই সেখানে মেয়র নির্বাচিত হয়েছেন। তো এখানে একটা বিশেষজ্ঞরা অনেকে মনে করেন যে বোধহয় ঢাকায় জিততে পারবে না
এটা ভেবেই বোধহয় এতদিন সরকার নির্বাচনটি দেয়নি। ঢাকা বা চিটাগং তাদের হাতছাড়া হয়ে যাবে যেভাবে আর সিটি কর্পোরেশনগুলো হাতছাড়া হয়ে গিয়েছিল। কারণ নির্বাচনটা এমন একটা সময়ে ঘোষণা করা হয়েছে যে যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বলছিলেন যে দেশ একটা অস্থিতিশীল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, এবং আমাদের মাননীয় অর্থমন্ত্রীও বলেছেন জাতীয় সংকট, এগুলো প্রত্যেকটা পত্রিকাতেই এসছে, আমরা দেখেছি। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যিনি বিশেষ দূত অর্থাৎ হোসেন মোহাম্মদ এরশাদ, উনি বলছিলেন যে দেশে এখন এই অবস্থা যে ঘরে থাকলে খুন, বাইরে গেলে গুম। এবং এটার সত্যতা প্রমাণের জন্যই কিনা জানি না বিএনএফ নামের একটা সংগঠন দেখা গেছে দুজন করে প্রার্থী দিয়েছে, যে একজন গুম হলে আরেকজন যেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। তো এইরকম একটা ভয়াবহ অবস্থার মধ্যে নির্বাচনটি দেওয়া হয়েছে, এবং আমি বিএনপি এবং জামাতকে সাধুবাদ জানাই। তারা গণতান্ত্রিক দল, নির্বাচনমুখী দল, তাদের ভয়াবহ যে সংকটের ভেতর দিয়ে তারা যাচ্ছিল তারপরেও যে তারা নির্বাচনে এসেছে, এবং এই নির্বাচনটা ঘোষণা করার শুরু থেকে যদি আজ পর্যন্ত আপনি দেখেন এখানে কোথাও ন্যূনতম লেভেল প্লেইং ফিল্ড হচ্ছে না, কিন্তু তারপরেও কিন্তু বিএনপি এখনো তাদের নির্বাচনমুখিতাকেই বজায় রেখেছে। নির্বাচনে তারা প্রার্থী দিয়েছে ঢাকা উত্তর এবং দক্ষিণে, এবং চট্টগ্রামেও তারা প্রার্থী দিয়েছে। এখন কেন আমি বলছি যে আমরা লেভেল প্লেইং ফিল্ড বা সমতল ক্ষেত্র দেখতে পাচ্ছি না, যখন নির্বাচনটি মাত্র ঘোষণা করা হলো তখনই দেখা গেল ঢাকা এবং চট্টগ্রামে বিল বোর্ডে ভরে গেছে। তখনও বিএনপি তার প্রার্থী ঠিক করতে পারে নাই। আওয়ামী লীগ তখনই প্রচারণা, ব্যানার, ফেস্টুন দিয়ে দুটো শহর একদম নিষিদ্ধ ছিল, যেটা নিষিদ্ধ। এবং তাদেরকে যখন সতর্ক করা হলো নির্বাচন কমিশন থেকে, তারা সেটাকে খুব একটা আমলে নেয়নি এবং এভাবেই তারা প্রচারণা চালিয়ে গেছে। তারপরে যখন মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আসলো তখন সর্বোচ্চ 5 জন ব্যক্তি গিয়ে মনোনয়নপত্র জমা দিতে পারেন। সেখানে আমরা দেখলাম মোটরসাইকেল এর মহড়া চলছে, নেতা কর্মীদের মহড়া চলছে। জিজ্ঞেস করলে বলছে না আমরা তো আসিনি ওনাদের সাথে, কিন্তু আমরা জানি, ওনারা নিজেরাও জানেন যে এটা ওনাদেরই নেতা কর্মীদের একটা মহড়া। এবং আজকে আমি পত্রিকায় দেখলাম যে 219 জন কাউন্সিলর প্রার্থী দলের চাপে পড়ে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছে। তাদেরকে জোর করে সই করানো হয়েছে এবং বলা হয়েছে যদি দলের শৃঙ্খলা মানো, যদি দলের পথ ধরে রাখতে চাও, তাহলে তোমাদেরকে এই মনোনয়ন প্রত্যাহারে সই করতে হবে। এটা তো গেল কাউন্সিলর প্রার্থীদের কথা, যদিও কিন্তু এটা নির্দলীয় নির্বাচন। এবং যখন আমি কোনো প্রার্থীকে তাকে অংশগ্রহণ করতে বাধা দেই, এটা কিন্তু নির্বাচন বিধির লঙ্ঘন, সুস্পষ্ট লঙ্ঘন। এবং এটা শুধু তাই না, এটা ভোটারদের অধিকারকেও খর্ব করে। কারণ ভোটারদের অধিকার আছে 10 জন প্রার্থীর মধ্যে থেকে তাদের পছন্দের প্রার্থী বেছে নেওয়া। সুতরাং আমি যখন জিতবার জন্য মরিয়া হয়ে প্রার্থীকে বাধা দেই, তখন কিন্তু ভোটাররাও তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হন। আরেকটা ব্যাপার আপনি দেখবেন যে মেয়র প্রার্থী নিয়েও কিন্তু একটু গোলমাল হয়ে গেছে। কারণ উত্তরে প্রথমে আমরা দেখলাম যে আনিসুল হক সাহেবের সাথে কবরী সারোয়ারও বোধহয় নির্বাচন করতে চাচ্ছেন, এবং শেষ পর্যন্ত উনি একদম শেষ মুহূর্তে বোধহয় উনি মনোনয়নপত্রটি প্রত্যাহার করে নেন। কারণ উনি বললেন যে মাননীয় প্রধানমন্ত্রীর কথায় ওনার মনে হয়েছে যে বোধহয় এই নির্বাচনে ওনার প্রতিদ্বন্দ্বিতা না করাই ভালো হবে, যেটা কামাল মজুমদার সাহেবও কিন্তু করেছেন, উনিও ছিলেন প্রার্থী। আবার উল্টো দিকে দক্ষিণে সাইদ খোকনের সাথে আমরা দেখলাম হাজী সেলিম সাহেব, ওনার সংসদ সদস্য পদ যে উনি প্রত্যাহার করবেন সেটাও সংসদ গ্রহণ করলেন না। উনি দুদিনের জন্য বিদেশে চলে গেলেন, ঠিক যেরকম 5 জানুয়ারির আগে আমরা দেখেছি যে এরশাদকে পাঠিয়ে দেওয়া হলো হাসপাতালে, ওরকম একটা নাটকের মতো উনি বিদেশে চলে গেলেন, আবার ফিরে এসে কোলাকুলি করে হাত মিলিয়ে উনি সাইদ খোকনের পক্ষে নেমে গেলেন। তো এই জিনিসগুলো আসলে জনমনে বিভিন্ন প্রশ্নের জন্ম দেয়। এটা এমন একটা নির্বাচন হচ্ছে যেটাতে শুরু থেকে আমি বলবো আজ পর্যন্ত সমানে নির্বাচন বিধিমালার ভঙ্গ করে যাওয়া হচ্ছে। এবং আমরা দেখেছি পত্রিকায় এটাও এসছে যে আমাদের যে প্রধান নির্বাচন কমিশনার, উনি কোনো কমিশনারদের সাথে কথা না বলে ওনার একক সিদ্ধান্তে নির্বাচন কমিশন থেকে উনি চালাচ্ছেন। ওনার সাথে যখন 12ই মার্চ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখা করতে গেলেন, ওনারা বললেন যে 30 তারিখের মধ্যে নির্বাচন করতে হবে এপ্রিলের। উনি একাই ওনাদের সঙ্গে মিটিং করলেন, আর কোনো কমিশনারদের সাথে কোনো কথাও বললেন না। উনি 28 তারিখে নির্বাচনের ডেট ফিক্সড করে দিলেন। পরবর্তীতে যখন শত নাগরিক কমিটি থেকে সদস্যরা গেলেন, সিনিয়র সিটিজেনরা গেলেন ওনার সাথে নির্বাচন নিয়ে কথা বলতে, উনিও সেখানে একাই সিদ্ধান্ত দিলেন। সিদ্ধান্তটা কি ছিল? ওনারা বলেছিল যে 2 দিন পিছিয়ে দিতে, মনোনয়ন জমা দেবার তারিখ 2 দিন পিছিয়ে, 29 তারিখ লাস্ট ডেট ছিল, ওটা হয়তো 31 তারিখ করবার জন্য ওনারা অনুরোধ করেছিলেন। সেটাও প্রধান নির্বাচন কমিশনার মানেননি। লাস্টে যেটা হয়েছে, হান্নান শাহ যখন গিয়েছে লেভেল প্লেইং ফিল্ডের দাবি নিয়ে, সেটা উনি বলেছেন এই বিষয়ে আমার আসলে তেমন কিছু করবার নেই, সেটা উনি ওনার একক সিদ্ধান্তেই করেছেন। এই সমস্তই কিন্তু পত্রিকায় এসছে। এখানে আসলে এটা আমার বক্তব্য না।
তো তারপরও আশার কথা বিএনপি এসছে, আমরা আশা করছি একটি সুষ্ঠু নির্বাচন পাবো। আমি লাস্টে একটা কথা বলছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন স্বচ্ছতাই শক্তি, এই কথাটার উপরে আমি বিশ্বাস রাখতে চাই এবং আমি বিশ্বাস করতে চাই যে যা হয়েছে হয়েছে, আজকের থেকে অন্তত বিএনপি এবং আওয়ামী লীগ তাদের সমর্থিত প্রার্থী যারা আছেন তাদের দুপক্ষই সমানভাবে সমান সুযোগ ব্যবহার করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। ভাই আপা যেটা বলছিল সেটার ব্যাপারে তো আপনি বলবেনই, তা সত্ত্বেও আপনি একটি কথা বলবেন যে আমরা যেমনটা বলি যে স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় একটি নির্বাচন হবে, কিন্তু আমরা দেখি যে এটার মানে আসলে আদতে কি হচ্ছে, আপাও যেটা বলছিলেন, আপনি কতটুকু সমর্থন করেন আসলে বিষয়টা? আমি মানে আপা যে কথা বলেছেন আমি আসলে বলতে চাই যে আসলে যারা অ্যাডভোকেসি করেন ওনারা সব জায়গায় বসলেই অ্যাডভোকেসি করতে চান। বাস্তবতা হলো যে একটি নির্বাচনকে কেন্দ্র করে যা ঘটেছে যা হয়েছে সবই সন্তোষজনক। এমনকি বিএনপির নেতারাও নির্বাচন কমিশনকে থ্যাঙ্কস দিয়েছে। উনি যে এটা বললেন আমি আশ্চর্য হয়ে যাই, উনি একজন ব্যারিস্টার, উনি কিভাবে এটা বললেন যে তফসিল ঘোষণার পর একজন ব্যক্তি যে রিকোয়েস্ট করলেন উনি প্রার্থী হন না, উনি নিজে এই নির্বাচন পরিচালনা করার জন্য দায়িত্বপ্রাপ্ত কেউ নন, উনি একটা দল সমর্থিত কোনো প্রার্থীর পক্ষে নমিনেশন দিয়েছেন, সমর্থন জানিয়েছেন, সেইটাও কেউ নন। উনি যে 2 দিন পিছাইতে বললেন এটা পিছানো হয়নি, এটা আমি মনে করি যথাযথ কাজ করেছেন। আর উনি ভাবছেন কেন বিএনপির মুখপাত্রের পক্ষে এই নির্বাচন কমিশন সরে আসলেন না, সেই জন্য ওনার নিরপেক্ষতা হারিয়েছেন। উনি যেটা আমি অবাক হয়ে যাই ওনাদের মতো ব্যারিস্টাররা যখন এই কথা বলেন যে এই হাজী সেলিমকে আবার এদিকে কবরী সারওয়ারকে বসিয়ে দেওয়া হয়েছে, উনি অনেক কিছু এর মধ্যে গন্ধ পেয়েছেন যে বাইরে থেকে আসলেন তারপর উঠে ফেললেন। আমি পরিষ্কার আপনাকেই বলতে চাই, পিন্টু সাহেব নমিনেশন সাবমিট করেছেন, সালাম সাহেব নমিনেশন সাবমিট করেছেন, ওই নমিনেশনগুলি কোথায় গেল? একজন বাতিল হয়েছেন, আরেকজন বাতিল হবেন জেনেও নমিনেশন সাবমিট করেছেন, মনোনয়ন নিয়েছেন, আব্দুল আওয়াল মিন্টু তার ছেলে করেছেন, ওখানে এই সালাম সাহেব করেছেন, তারা তো উড্র করেছেন, কোথায়? আপনি তো সেই কথা বললেন না, কে উড্র করেছেন? দল সমর্থিত, এটা পরিষ্কার, বাংলাদেশের প্রতিটি নাগরিক জানে আপনি ব্যতীত যে এই ইলেকশনটা দল সমর্থিত হয়ে গিয়েছে, দলের পক্ষ থেকেই কেউ কেউ নির্বাচন করছে। সুতরাং আপনি আপনার নিজে এখানে বসে বললেন যে বিএনপি ইতিপূর্বে 4টি সিটি কর্পোরেশনে জয়লাভ করেছে বিদায়ী আর এই ঢাকায় নির্বাচন দিতে চান। এইটা যদি সত্যি হয় তাহলে আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনি কিভাবে বলেন যে দল সমর্থিত এই জয়লাভ করেছেন বিএনপি, এখন আবার এখানে নিরপেক্ষতার কথা বলেন? আপনাকে আমি জাজ করতে বলি এই ধরনের ডাবল স্ট্যান্ডার্ড কথা না বলাই ভালো, কারণ এটা জাতি শুনছে। আর দ্বিতীয়ত হলো আপনি এখানে একটা কথা বললেন যে কবরী সারওয়ারকে প্রধানমন্ত্রীর কোনো এক বক্তব্যের কারণে কবরী সারওয়ার নমিনেশন উইথড্র করে নিয়েছেন। উনি যদি নির্বাচন করতে চাইতেন বা করতেন তাহলে তিনি দলের পক্ষ থেকে কোনো বাধা ছিল না। উনি যখন দেখলেন যে ওনার ইলেকশন করা ঠিক নয়, উনি করবেন না, তখনই উনি উইথড্র করেছেন। আর আপনি বলেছেন কমিশনারদেরকে এই ডেকে এনে প্রেশার ক্রিয়েট করে উইথড্র করানো হয়েছে। আপনার কাছে তো কোনো এই ক্যান্ডিডেট যায়নি যে আমাকে জোর করে উইথড্র করেছে। নির্বাচন কমিশন থেকে তো কেউ এই নালিশ করেনি, কারো বিরুদ্ধে তো কোনো অভিযোগ দেওয়া হয়নি। সুতরাং এই কথা না বলাটাই আমি মনে করি আপনাকে আমার উপদেশ দেওয়ার দায়িত্ব হয়ে পড়েছে। এই কথা বলা ঠিক নয়। আরেকটি কথা আপনি বলেছেন যে এই আমি বলছিলাম যেটা আপনি উত্তর দিয়ে ফেলেছেন এরই মধ্যে, যে স্থানীয় সরকার নির্বাচন বলা হয় যে নির্দলীয় নির্বাচন, দল মত নির্বিশেষে একটি লোকাল গভর্নমেন্ট ইলেকশন হয়। আসলে কি তাই হচ্ছে? সেটাই আমি আপনার কাছে বলছিলাম যে আসলে সমর্থন করার কোনো সুযোগ নেই, কারণ দল ব্যতি রেখে এখানে নির্বাচন করার মতো কোনো প্রার্থী ক্যান্ডিডেট আপনিও তো পছন্দ করেন না, বা আমরা কেউ তো সেরকম ক্যান্ডিডেট দেখি না যে আসছেন। আপনি মনে রাখবেন যে এই বাংলাদেশের সকল ক্ষেত্রেই, শুধু বাংলাদেশে নয় পৃথিবীর সর্ব জায়গায় আপনি দেখবেন যারা নেতৃত্ব দেন তারা কোনো আদর্শকে ভালোবাসেন, কোনো আদর্শের সাথে সম্পৃক্ত থাকেন, তারাই জনপ্রতিনিধি হওয়ার চেষ্টা করেন। কারণ ওনারা নিজেরা মানুষকে ভালোবাসতে শিখেন, ওনারা জনগণকে ভালোবাসতে শিখেন, সমাজকে ভালোবাসা দিতে চান, সেই কারণেই তারা নির্বাচনে প্রার্থী হন। আর যেহেতু দলের পক্ষ থেকে দলের যারা চিফ থাকেন ওনারা একজনকে সমর্থন দান করেন, দলের সকল নেতাকর্মী তার প্রতি সম্মান শ্রদ্ধা জানিয়ে এমনিতেই উইথড্র করেন।
বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা যদি কোনো প্রার্থীকে ভালোবাসেন, ভালো জানেন বা সমর্থন জানান, তার বিপক্ষে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী দাঁড়িয়ে থাকবেন, এটা আমরা কেউ বিশ্বাস করি না। সুতরাং এখানে কোনো প্রেশারের কিছু নেই, এখানে কাউকে চাপ সৃষ্টি করার কোনো কারণ নেই। এখানে যখন মানুষ বুঝতে পারে যে কর্মী পাবে কোথায়, একটি নির্বাচন গড়ে ওঠাতে হলে কর্মীর প্রয়োজন হয়। তো এই নির্বাচনটা আপনি কর্মী থেকে জোগাড় করবেন। আপনি নিজেই বলেছেন জামাত এবং বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালীন সময়ে একটি নির্বাচন হয়েছে সাদেক হোসেন খোকা, তখন কিন্তু আওয়ামী লীগ নির্বাচন করেন নাই, আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হয় নাই। তারপরে তিনি নির্বাচিত হওয়ার পর দীর্ঘ 8 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় এই মেয়রের পদে অধিষ্ঠিত ছিলেন, পাশাপাশি তিনি কাজ করেছেন, যাই করেছেন বাংলাদেশ কিন্তু মেনে নিয়েছে। শুধু তাই নয়, এখানে আরেকটি বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আজকে যে নির্বাচনটি হতে যাচ্ছে সেই নির্বাচনটিতে সব দলের অংশগ্রহণকে জনগণও স্বাগত জানায়। আপনি শুধুমাত্র এখানে টকশোতে বসে বিরোধিতার জন্য কোনো বিরোধিতা না করে স্পষ্ট আপনার কোনো যদি এরকম নির্বাচন কমিশনকে বুদ্ধি দেওয়ার থাকে, জ্ঞান দেওয়ার থাকে, ফলে আপনি দেবেন, এটা আশা করছি। বাবু ভাই, আমাদেরকে আসলে একটা কখনই এই আমি মনে করি বিভ্রান্ত ছড়ানো উচিত নয়। আমাদেরকে একটা বিরতিতে যেতে হচ্ছে। রুমিন ফারহান, আমি বিরতির পরে এসে আপনাকে জিজ্ঞাসা করবো যে দেখা যায় যে সরকারের যে বিরোধী দল থাকে সেই দল যখন জিতে যায় কোনো নির্বাচনে তখন সেটা একটা স্বচ্ছ নির্বাচন বলা হয়, এবং এই প্র্যাকটিসটা আমরা অনেকভাবে দেখে এসেছি, কিন্তু যখনই হেরে যায় তখনই বলা হয় যে এটা আসলে স্বচ্ছ নির্বাচন হয়নি। এই ব্যাপারটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন, এই বিষয়টা আপনার কাছ থেকে আমি জানবো। তার আগে দর্শক পূর্বাপরে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে, সাথেই থাকবেন আমাদের। বিরতির পর পূর্বাপরে আরো একবার স্বাগত। আমরা কথা বলছিলাম প্রতীকী নির্বাচন এই প্রসঙ্গে, এবং বিরতির আগে আমি ব্যারিস্টার রুমিন ফারহানাকে একটি প্রশ্ন করেছিলাম যে দেখা যায় যে বিরোধী দলগুলো জিতে গেলেই নির্বাচন স্বচ্ছ হয়েছে বলে, এবং এই প্র্যাকটিসটা অনেকদিন ধরেই চলে আসছে, এবং যখনই তারা হেরে যায় তখনই বলছে যে এটা স্বচ্ছ হয়নি। এটা আসলে আপনি কিভাবে ব্যাখ্যা করেন যদি বলতেন? হ্যাঁ, আমি আপনার প্রশ্নে আসার আগে বাবু ভাইয়ের উত্তরে শুধু একটা কথা বলছি। উনি যদি 4 এপ্রিল, 5 এপ্রিল প্রথম আলো এবং 10 এপ্রিল অর্থাৎ আজকের মানব জমিনটি দেখেন, তাহলে আমার পুরো বক্তব্যগুলি উনি ওখানে পেয়ে যাবেন। সুতরাং অ্যাডভোকেট হিসেবে আমার বানিয়ে বলবার আসলে এখানে তেমন সুযোগ নেই, একেবারেই নথিপত্রের উপরে দাঁড়িয়ে আমাকে কথা বলতে হচ্ছে, ঠিক যেটা একজন অ্যাডভোকেট করেন। আর আপনার প্রশ্নে আসছে, হ্যাঁ, এটা আমাদের বহু পুরনো একটা প্র্যাকটিস। আমরা দেখি যে হেরে গেলে আমরা বলি যে নির্বাচন স্বচ্ছ হয়নি, আর জিতে গেলে বলি আমাদের কোনো বক্তব্য থাকে না, সত্যি কথা। কিন্তু এখনো কিন্তু নির্বাচনটি হয়নি। তার আগেও কিন্তু বিএনপির প্রত্যেকটা লেভেল থেকে বলা হচ্ছে যে আমরা আসলে লেভেল প্লেইং ফিল্ড পাচ্ছি না। আপনি যদি দেখেন, আমি গতকালকেও পেপারে এসছে যে মির্জা আব্বাস সাহেবের ওয়াইফ, যিনি ওনার পক্ষে প্রচারণা চালাচ্ছেন, কারণ ওনার বিরুদ্ধে 40টি মামলা আছে, তার মধ্যে 37টিতে উনি জামিনে আছেন, 3টিতে উনি এখনো জামিন পাননি। তো সুতরাং উনি বেরোতে পারছেন না, ওনার ওয়াইফ ওনার পক্ষে প্রচারণায় নেমেছেন। তো ওনার ওয়াইফ যেটা বলছিলেন যে আমরা আসলে লেভেল প্লেইং ফিল্ড পাচ্ছি না। আর বিএনপি 8টি দফা দাবি পেশ করেছে ইলেকশন কমিশনারের কাছে। তার প্রথমটি ছিল বিএনপি চেয়ারপারসনের কার্যালয় সহ কেন্দ্রীয় থানা, ওয়ার্ড এবং সব কার্যালয় থেকে পুলিশি অবরোধ তুলে নেওয়া। আমরা কিছুদিন আগে দেখেছি যে বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয়, নয়াপল্টন কার্যালয়, সেখানে তালা খুলে নেওয়া হয়েছে, কিন্তু আবারও আমাকে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে সেখানে এখনো প্লাটুন প্লাটুন পুলিশ মোতায়েন করা আছে, এখনো ওখানে বড় বড় গাড়ি রাখা আছে, এবং এক ধরনের ভীতিকর অবস্থা। আপনি যদি নয়াপল্টন কার্যালয়ের সামনে দিয়ে যান, আপনি নিজেই দেখবেন যে খুব ভীতিকর একটা অবস্থা তৈরি হয়েছে। এখানে আমি অবাধে নেতাকর্মীরা যাতায়াত করতে পারবে এই পরিস্থিতি আছে বলে আমি মনে করি না। ঠিক তেমনি বিএনপি চেয়ারপারসনের যে কার্যালয়, সেখানেও ওই আপনাকে খাতায় সই করে নাম ধাম লিখে নিয়ে তারপরে ভেতরে তাও ঢুকতে দিচ্ছে না, মানে 2 দিন আগে পর্যন্ত দেয়নি, যতদিন পর্যন্ত বেগম খালেদা জিয়া অফিসে ছিলেন ততক্ষণ পর্যন্ত কিন্তু দেয়নি। কিছু সংগঠনের ব্যানারে গেছে দেখা করতে, ওনার সিনিয়র সিটিজেনরা 5-7 জন গেছেন ওনার সঙ্গে দেখা করতে, কিন্তু জেনারেল নেতাকর্মী যারা, তারা কিন্তু বেগম জিয়ার কার্যালয়ে গত 3 মাস প্রবেশ করতে পারেনি। 2 নম্বর দাবিটা ছিল বিএনপির যে রাজনৈতিক উদ্দেশ্যে কোনো প্রার্থীকে মিথ্যা মামলায় হয়রানি, ভয়ভীতি প্রদর্শন বা নেতাকর্মীকে গ্রেফতার করা যাবে না। আপনি জানেন বিএনপির মহাসচিব থেকে শুরু করে একদম তৃণমূল পর্যায়ের যে নেতাকর্মীরা আছেন, তাদের প্রত্যেকের বিরুদ্ধে শত শত রাজনৈতিক মামলা দেয়া আছে, এবং এই মামলাগুলোর কারণে তারা হয় ভেতরে আছেন, গ্রেফতার আছেন, অথবা তারা ভয়ে বেরোতে পারছেন না। এর অর্থ কি দাঁড়াচ্ছে? তারা কাউন্সিলর পদেও দাঁড়াতে পারছেন না,
অথবা প্রার্থীকে সমর্থন জুগিয়ে ওনারা যে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন সেটাও কিন্তু ওনারা করতে পারছেন না। সেই জন্য ইসির কাছে আমরা বিএনপি পক্ষ থেকে যে দাবিগুলো নিয়ে গিয়েছিল সেখানে বলা হয়েছিল যে জেলে যারা আছে তাদের বেইলের ব্যাপারে সত্যি নির্বাচন কমিশনারের কিন্তু কিছু করবার নেই, কিন্তু যাদের বিরুদ্ধে রাজনৈতিক মামলা আছে কিন্তু তারা গ্রেফতারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে তাদেরকে এই অ্যাসিওরেন্সটা দেওয়া হোক যে অন্তত নির্বাচন পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হবে না। এই অ্যাসিওরেন্সটা কিন্তু ইসি চাইলে দিতে পারছেন এবং নতুন কোনো রাজনৈতিক হয়রানিমূলক মামলা যেন কারো বিরুদ্ধে না দেয়া হয়, এই একটা অ্যাসিওরেন্স ইসির কাছে চেয়েছিল বিএনপি, কিন্তু সেই অ্যাসিওরেন্সটা কিন্তু বিএনপি পায়নি। এখানে বলে রাখা ভালো, নির্বাচন কমিশনারের হাত কিন্তু অনেক বড়। 45 ডিএলআর একটা কেস আছে, আলতাফ হোসেন ভার্সাস আমি ভুলে গেছি, বাট 45 ডিএলআর আপনারা পাবেন। সেখানে বলা আছে যে যেই বিধিবিধানগুলো আছে সেগুলোর বাইরেও যদি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন মনে করে যে তারা আরো কিছু আইন যোগ করবে, আরো কিছু বিধি যোগ করবে বা সেখান থেকে ডিডাক্ট করবে, তাহলে কিন্তু নির্বাচন কমিশন সেটা করতে পারে। অর্থাৎ নির্বাচন কমিশনের হাত অনেক বড়, তাদের একটাই লক্ষ্য যে তারা একটি সুষ্ঠু নির্বাচন দেবে এবং রাষ্ট্রের অন্য সকল বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন, প্রশাসন বলেন, সব বাহিনীর একটাই কাজ থাকে ওই সময়, সেটা হচ্ছে নির্বাচন কমিশনকে সহায়তা দিয়ে যাওয়া। 3 নম্বর ছিল পুলিশ এবং সিভিল প্রশাসনের বিতর্কিত দলবাজ কর্মকর্তাদের দায়িত্ব পালনে বিরত রাখতে হবে। এখন এটা কতটুকু নির্বাচন কমিশন করেছে আমি জানি না, কারণ পত্রিকায় আমি এটাও দেখেছি যে রিটার্নিং অফিসার নিজে প্রার্থীর নমিনেশন পেপার ঠিক করে দিচ্ছে, হয়তো স্বাক্ষর করা নেই, প্রার্থী জমা দিয়ে গেছে, পরের দিন দেখা গেছে সেটা অলরেডি ওয়েবসাইটে চলে এসেছে, পরের দিন দেখা গেছে সেইখানে আবার স্বাক্ষর করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই ধরনের ভুল ত্রুটি রিটার্নিং অফিসার নিজে ঘাড়ে দায়িত্ব নিয়ে নিজে ঠিক করে দিয়েছে, এটাও পত্রিকায় এসে, চাইলে আমি নাম সহ তারিখ আপনাকে দিয়ে দেবো। 4 নম্বর হচ্ছে 15 দিন পূর্বে সেনা মোতায়েনের জন্য একটা দাবি বিএনপির ছিল, তো জানি না সেটা কি হবে। নিরপেক্ষভাবে সন্ত্রাসীদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে, নিরপেক্ষভাবে ঝুঁকিপূর্ণ কেন্দ্র নির্ধারণ করতে হবে, রাজনীতির সাথে জড়িত কোনো ব্যক্তিকে পোলিং বা রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া যাবে না, এটা আসলে নির্বাচনের দিন না আসা পর্যন্ত আমরা বলতে পারছি না, এবং প্রতিটি ভোট কেন্দ্রে অন্তত একজন নির্বাহী বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নিয়োজিত করতে হবে। এখন এটা ভোটের দিন আসলে আমরা আসলে বুঝতে পারবো। বাবু ভাই, আপাতত অনেকগুলো কথা বললেন, আপনার হাসি দেখে আমি বুঝতে পারছি যে আপনি এগুলো বিপক্ষেও হয়তো বা কিছু বলতে পারেন, কিন্তু যে বিষয়টা ছিল যে এই যে মামলা দেওয়া হয়েছে অনেকগুলো বিএনপি নেতাকর্মীদের এবং ধরপাকড়ও কিন্তু আমরা বেশ কিছু দেখেছি, আসলে এই ব্যাপারটাকে আপনি কিভাবে সমর্থন করছেন কিনা? অ্যাকচুয়াল আমি জিজ্ঞেস করতে চাই যে যারা প্রার্থী হয়েছেন তারা প্রার্থী হবেন দেখে কি মামলা হয়েছে, বা প্রার্থী হওয়ার পর কি মামলা হয়েছে? না, এই মামলাগুলি দীর্ঘদিন আগেই হয়েছে, যখন কেয়ারটেকার গভর্নমেন্ট ছিলেন তখন থেকে মামলা শুরু হয়েছে। এর মধ্যে গাড়ি পোড়া, হরতালে মানুষ পোড়া, বিভিন্ন সময়ে এই ধ্বংসাত্মক কাজ করা, এগুলির বিরুদ্ধে তো মামলা হবেই। এই মামলার সাথে আপনার নির্বাচনের কোনো সংশ্লিষ্টতা নেই, যার বিরুদ্ধে মামলা হয়েছে তো হয়েছে, ওই মামলা জামিন নেওয়ার দায়িত্ব, জামিন নিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের নয়, এই দায়িত্বটা প্রার্থীর নিজেরই। উনি কোর্টে যাবেন, ওনাকে জামিন দিবেন, উনি যদি অপরাধী না হয়ে থাকেন উনি সারেন্ডার করবেন, এই যে আমাদের বোন যারা ব্যারিস্টার আছেন ওনারা দাঁড়াবেন, অনেক বড় বড় মামলা তো জামিন নিয়ে গিয়েছেন, নিশ্চয়ই যাবেন, গেলে জামিন হবেন। কিন্তু এইটা দিয়ে যদি আপনি সমতল বুঝাতে চান তাহলে তো আমি মনে করব দেশের দাগা আসামিগুলো শুধু নির্বাচনে দাঁড়াবে আর মামলা থেকে তাকে প্রত্যাহার করে নিতে হবে মামলা। তাহলে তো সবচেয়ে ভালো হতো কামারুজ্জামান যদি আজকে মামলা দাঁড়ায় যেত, নির্বাচনে দাঁড়ায় যেত। আমার ব্যারিস্টার আপনার কথা তো তাই মনে হয়, যদি কামারুজ্জামান আজকে নির্বাচনে যদি কোনোভাবে নমিনেশন সাবমিটটা করে ফেলতে পারতেন তাহলে কিন্তু বেঁচে যেতে পারতেন। তাই আমার এই মনে হচ্ছে আসলে আইনের শাসন আপনার এটা নয়, আইনের শাসন হলো নির্বাচন কমিশনের যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্বকে পাকাপোক্তভাবে লিপিবদ্ধ করা আছে, তার দায়িত্ববোধ থেকে তিনি নিশ্চয়ই কাজ করবেন, সেই ফ্রিডম এদেশের সরকার তাকে দিয়েছেন এবং দিতে বাধ্য, কারণ সরকার চায় একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন, জনগণের অংশগ্রহণ। সেই ক্ষেত্রে যদি কোনো প্রার্থী না থাকে, প্রার্থী যদি সরে যায়, প্রার্থী যদি পালিয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন ঘর থেকে তাকে ডেকে এনে মাঠে নামাতে পারবে না। আসলে বাস্তবতা হলো জনগণ যা চান তাই হয় নির্বাচনের ফলাফল, এটাই কিন্তু সত্যি, এটাই বাস্তব। এই কথাগুলো আমরা বেমালুম ভুলে যাই। আমিও 2টা নির্বাচন করেছি পার্লামেন্টে, আমি দেখেছি নির্বাচনে আসলে জনগণ যেদিকে চান সেই দিকেই রেজাল্ট হয়, সেইভাবেই ভোট হয়। কোনোদিনই ওই নির্বাচন কমিশন
তার দায়িত্ব থেকে সরে যান না। আমরা বিভিন্ন সময় আমাদের সাথে তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে সব সময় নির্বাচন কমিশন স্বচ্ছ ছিল এবং আছে? আমি সবসময় বলবো যে প্রেশার ক্রিয়েট অর্গানাইজেশন যদি নির্বাচন কমিশন না হয়ে থাকে তাহলে তার দায়িত্বটা কি? স্বচ্ছতার সহিত নির্বাচন করা, তাই না? সবচেয়ে বড় দায়িত্ব, সবচেয়ে বড় দায়িত্ব। আমি সেটাই আশা করি এবং সেটা আমার মানে চির চাওয়া, ভবিষ্যতে যেন তাই হয়, আজকেও যেন তাই হয়, স্ব দায়িত্ব যেন সঠিকভাবে পালন করে। এখন এর মধ্যে আমি অবিশ্বাস জন্মাতে চাই না যতক্ষণ না পর্যন্ত নির্বাচন হবে। আমি তো তাই মনে করি। এই যে সিটি কর্পোরেশন নির্বাচনগুলি হয়েছে, গাজীপুর, কুমিল্লা, রাজশাহী, খুলনা, কই নির্বাচনে তো জয়লাভ করেছে সিলেট, বিএনপির প্রার্থী জয়লাভ করেছে। আমরা তো বলি নাই যে নির্বাচন কমিশন এখানে অস্বচ্ছতা দেখিয়েছেন, অথবা তখন তো আমাদের এই কথা শুনি নাই যে অমুক প্রার্থী হয়েছে, তার মামলাটা উঠাই নিতে হবে। যারা দাগী আসামি, যাদের বিরুদ্ধে মামলা লিপিবদ্ধ আছে, যাদের বিরুদ্ধে চার্জশিট হবে, তারা তো নিশ্চয়ই আইনের শাসনে যদি বিশ্বাস করে তারা প্রথমেই কোর্টে যেতে হবে। যেমন বেগম জিয়া, উনি আইন মানতে চাননি, উনি কোর্টে যেতে চাননি, উনি বাসায় অফিসে ঘুমিয়েছেন। শেষ পর্যন্ত কিন্তু ওনার শুভবুদ্ধির উদয় হয়েছে, উনি কোর্টে গিয়েছেন, ওনার জামিন হয়েছে। আমি আশা করছি যারা এই সমস্যায় ভুগছেন ওনারা আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে যথাযথ পথে হাঁটবেন, তাইলেই দেখবেন ওনারা হয়তো কৌশল মনে করছেন যে আমি পালিয়ে থাকবো, আমার পক্ষে আমার স্ত্রী, আমার ভাই বোন, আমার ভোটার, আমার সমর্থকরা কাজ করবে। এটাও একটা কৌশল হইতে পারে, মেবি, রাইট অর রং, গড নোজ, প্রার্থী নোজ, আই ডোন্ট নো। বাট এইটা আপনাকে মনে রাখতে হবে যে সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হইতে হবে। এখানে মাননীয় প্রধানমন্ত্রী যদি আজকে এই দায়িত্ব নেন যে আমি সকল প্রার্থীর এই মামলা উঠাই দেব, তাহলে তো আমি মনে করি যে আসলে বিষয়টা আসলে উনি ওভাবেও বলতে চাননি সম্ভবত, যেটা কিভাবে বলতে চেয়েছেন আমি জানি না, কিন্তু প্রকাশ তো তাই হয়েছে। আচ্ছা, আমি আরো বলবো যে মির্জা আব্বাস কিন্তু নতুন কোনো প্রার্থী নন। উনি আমাদের অনেক সিনিয়র, অনেক নির্বাচন তিনি করেছেন, উনি একসময় কমিশনারও ছিলেন, তো অনেক নির্বাচন করে এই জায়গায় এসেছেন। উনি কিন্তু সবই বুঝেন, উনি সবই জানেন, যার কারণে ওনার মুখ থেকে কিন্তু এখন পর্যন্ত কোনো অভিযোগ প্রকাশ হয় নাই। উনি জানেন যে নির্বাচন কমিশন যথাযথভাবেই এগুচ্ছে, সরকার সমতল যে পজিশন করে দেওয়া উচিত সেটাই করে দিয়েছেন। যতটুকু ব্যর্থতা রয়েছে ওনার মধ্যে রয়েছে, উনি এটা ঠিক করে হয়তো মাঠে নামবেন, মেবি। আমি একটু রুমিন ফারহানার কাছে যেতে চাই। অনেকবারই এই প্রশ্নটা আসছে যে 5ই জানুয়ারির নির্বাচন বিএনপি অংশগ্রহণ করলো না, এরপরে যখন এই নির্বাচনটা একটি দলীয়, যেই সরকারকে বিএনপি অবৈধ সরকার বলছে, সেই সরকারের আন্ডারে যে নির্বাচনটা হচ্ছে সেই নির্বাচনে বিএনপি আবার অংশগ্রহণ করেছে। তো সব মিলিয়ে আমরা যেটা আজকে বিষয় নির্ধারণ করেছি যে প্রতীকী নির্বাচন, তো এই নির্বাচনে যে বিএনপির অংশগ্রহণ কিংবা সব দলের অংশগ্রহণকে কি আমরা বলতে পারি যে সামনে যে কোনো নির্বাচনই হোক না কেন সেখানে আসলে সেটির একটি প্রতীকী নির্বাচন, কিংবা যে কোনো সংসদ, জাতীয় সংসদ নির্বাচন হোক না কেন সেটির একটি প্রতীকী নির্বাচন এই সিটি কর্পোরেশন নির্বাচনটা? আমি আপনার উত্তরে আসছি, তার আগে উনি যেটা বলছেন আমি একটু ক্লিয়ার করে দিই, আমার কথাটা হয়তো বা পরিষ্কার বোঝা যায়নি। আমি বলেছিলাম যারা জেলে আছেন তাদেরকে বেল দেওয়ার ক্ষমতা ইলেকশন কমিশনারের নেই, ইলেকশন কমিশনের নেই, কিন্তু যাদের নামে মামলা আছে, রাজনৈতিক মামলা, তাদেরকে যদি নির্বাচন কমিশন ওই অ্যাসুরেন্সটা দিত যে তারা যদি প্রার্থী হয় কিংবা যদি প্রার্থীর সমর্থনে তারা কাজ করতে চায় তারা করতে পারে, অন্তত এই কয়টা দিন তাদেরকে পুলিশি হয়রানির মুখোমুখি হতে হবে না, এই ক্ষমতাটা ইলেকশন কমিশনের আছে, তাহলেই হতো। প্লাস যাদের নামে মামলা নেই কিন্তু তারা ভয় পাচ্ছে মাঠে নামতে, যে মাঠে নামলেই দেখা যাবে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে দিচ্ছে, তাদেরকে ওই অ্যাসুরেন্সটা দেওয়া যে তোমরা কাজ করো, তোমাদের নামে অন্তত এই সময় পর্যন্ত কোনো নতুন রাজনৈতিক মামলা আসবে না, এটুকুই আমি বলতে চেয়েছিলাম। যারা ভিতরে আছে তাদেরকে বেল দেওয়ার ক্ষমতা ইলেকশন কমিশনে নেই। আর বেগম জিয়ার কোর্টে যাওয়া না যাওয়া প্রসঙ্গে আমি ছোট্ট একটা কথা বলি। ওনার হাজিরার দিন পড়েছে 67টা, এ ধরনের মামলায় এত ডেট পড়ে না, এত ফ্রিকুয়েন্টলি ডেট পড়ে না, তারপর উনি 7 দিন গেছেন, 7 বার হাজিরা দিয়েছেন। ভুলে গেলে চলবে না, উনি 3 বারের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের, এবং ভবিষ্যতে উনি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আবারও হতে পারেন। এবং ভুলে গেলে চলবে না উনি বাংলাদেশের একমাত্র নেত্রী যিনি 23টি আসনে সারা জীবনে নির্বাচন করে জীবনে কোনোদিন হারেন নাই।
তো সুতরাং ওনার ব্যাপারে কথা বলতে হলে আমাদের আরেকটু ভেবে কথা বলতে হবে। আমি একটু শেষ করি, উনি ওনার সময় বলবেন। ওয়ারা, আমি ওনার ব্যাপারে ইন্টারাপ্ট করিনি। ওয়ারা, আমি ওনার ব্যাপারে ইন্টারাপ্ট করিনি। আমি ওনার ব্যাপারে বলিনি। আপনি আপনার সময় এসে বলবেন, আপনার সময় এসে বলবেন বাবা ভাই, কোনো অসুবিধা নাই। আচ্ছা, আমি যেটা বলছিলাম, উনি জীবনে কোনোদিন কোনো নির্বাচনে হারেনি, সুতরাং ওনার পলাতক হয়ে যাওয়ার বা এভিডেন্স নষ্ট করার কিছু নাই। উনি কোথায় আছেন সেটা সারা বাংলাদেশ জানে। উনি যে কারণে বারবার হাজিরা ডেট ওনার ব্যাপারে ওনার লয়াররা বলছিলেন সেটা হচ্ছে যে ওনার নিরাপত্তার বিষয়টা। কারণ আগের বার যখন উনি গিয়েছিলেন হাজিরা দিতে, তখন আমরা দেখেছি যে ওখানে এক ধরনের বিশৃঙ্খলা হয়েছে এবং ওনার গাড়ির উপর হামলা করার চেষ্টা হয়েছে। তো সেজন্যই বলছেন যদি নিরাপত্তা নিশ্চিত করা যায় তাহলে উনি নিশ্চয়ই যাবেন, এবং উনি গেছেন, উনি জামিন পেয়েছেন এবং ফিরে এসছেন। এবং ওনার বিরুদ্ধে যে কার্যক্রমগুলো চলছে সেটা পুরোটাই রাজনৈতিক। না হলে 40 দিনে কি করে গ্রেফতারি পরোয়ানা পৌঁছায় না, আমাকে আপনি জবাব দেন, যদি না এটা পুরোপুরি রাজনৈতিক হয়। তো পুরো বিষয়টাই দুপক্ষ থেকেই রাজনৈতিক। আমি আশা করব এটাকে রাজনৈতিক ভাবেই আপনারা দেখেন, বিকজ কারণ সেটাই হচ্ছে বাস্তবতা। এই পর্যায়ে একজন দর্শক ফোন করেছেন, দর্শকের ফোনটি নিয়ে এসে। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আমি নারায়ণগঞ্জ 20 নম্বর ওয়ার্ড থেকে মোহাম্মদ জাহিদ হোসেন। জি, বলেন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে আপার কাছে। আপা তো তারা বলছেন যে নির্বাচন হলেই তারা জিতে যাবেন, বিএনপি জিতে যাবে। তো তাদের বিগত দিনে কি এমন উল্লেখযোগ্য কাজ আছে যার ভিত্তিতে তারা এটা জোর দিয়ে বলছেন যে তারা জিতেই যাবে? দর্শক, আপনাকে ধন্যবাদ। খুব মজা লাগলো দর্শকের উত্তর বাবু ভাই দিয়েছেন। উনি বলছেন যে না, উনি তো এই কথাটা বলেন নাই। আমি একবারও কোথাও বলি নাই বিএনপি জিতে যাবে। কোন ইলেকশনে আমি এটা বলি না, আগে থেকে বলা যায় না, বলেছে হতে পারে। হ্যাঁ, আচ্ছা ওয়ারা, আপনার প্রশ্নে আমি আসছি। আমি প্রথমেই বিনয়ের সাথে বলি, আমরা যদি বেগম খালেদা জিয়ার লাস্ট প্রেস কনফারেন্সটা দেখি, ওখানে কিন্তু উনি একবারও অবৈধ সরকার বলেননি। কিন্তু 5ই জানুয়ারি যে নির্বাচনটি হয়েছে, এই নির্বাচনে 153টি আসনে ভোট মানে গ্রহণের আগেই প্রার্থী নির্বাচিত হয়ে বসে আছে। 44টি কেন্দ্রে কোনো ভোটই পড়েনি এবং 38টি নিবন্ধিত দলের 28টি নির্বাচন বর্জন করছে। এটা হচ্ছে বাস্তবতা। কিন্তু একই সাথে এটাও কিন্তু বাস্তবতা, জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন দুটো কিন্তু আলাদা। জাতীয় নির্বাচনে সরকার পরিবর্তিত হয়ে যায়, আর স্থানীয় নির্বাচনটি হচ্ছে একটি নির্দলীয় নির্বাচন। অন্তত আইনগতভাবে, আইন অনুযায়ী এটা কিন্তু একটি নির্দলীয় নির্বাচন, বাস্তবতা যাই হোক না কেন। জি, আমাদেরকে এই পর্যায়ে একটা বিরতি নিতে হচ্ছে, আরো একটা বিরতি। দর্শক, পূর্বা পরে নিচ্ছে আরো একটা বিরতি, ফিরছে একটু পরে। এই বিষয়ে আমরা কথা বলবো, আমাদের সাথে থাকবেন। দর্শক, পূর্বা পরে আরো একবার স্বাগত। আমরা কথা বলছিলাম প্রতীকী নির্বাচন প্রসঙ্গে। বিরতির আগে যেহেতু রুমিন ফারহান আপনি বলছিলেন, আমি এবার যদি নজরুল ইসলাম বাবু আপনার কাছে চলে যাই। আপনি যেহেতু দক্ষিণ সিটি কর্পোরেশনে আপনি বলছিলেন যে সমন্বয় হিসেবে সেখানে কাজ করছেন এবং আজকেও বলছিলেন যে প্রচারণায় গিয়েছিলেন, আপনি তো আপার লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছিলেন, যে ওই প্রসঙ্গে যদি বলতেন আপনি যেমনটা দেখছেন, আপনার কাছে কতটুকু মনে হচ্ছে যে কতটা লেভেল প্লেইং ফিল্ড এই নির্বাচনে থাকতে পারে? এই কোশ্চেনটার আনসার আমি এইভাবে দেব যে আসলে আপনি যদি নিজে মাঠে না যান তাহলে আপনি এই সমতলটা কিভাবে চিন্তা করবেন। এখন এই একজন প্রার্থী যাচ্ছেন, কাজ করছেন, আরেকজন প্রার্থী যাচ্ছেন না, এই জায়গায় কিন্তু কম্পেয়ার করার কোনো সুযোগ নেই। তবে আমি মনে করি যে মাঠ লেভেলে এখানে বিএনপির যারা সমর্থক, যারা আওয়ামী লীগের সমর্থক, এর মাঝেও কিন্তু ভালো লোককে, ভালো প্রার্থীকে, তার পক্ষে কিন্তু মহল্লাবাসী এক হয়ে যায়। অনেক সময় আমি দেখেছি যে অনেক বিএনপি, অনেক আওয়ামী লীগের লোকজনও, আমরা তো অনেক বছর দেখলাম যে একটা ভালো প্রার্থী আসলে তার পক্ষে কিন্তু ভোট দেয়। তো সেই বিষয়টা কিন্তু সাইদ খোকনের মধ্যে আছে, এটা আমি লক্ষ্য করেছি। কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমরা প্রার্থীকে যেই দল সমর্থন করছে সেটাকে ভেবে সেটা আপনি 80% অ্যাবাভ 80% বলতে পারেন। কিন্তু কিছু ভদ্রলোক মহল্লায়, আপনি প্রতিটি মহল্লায় পঞ্চায়েত আছে, আপনি জানেন পঞ্চায়েত কাকে চায়, পঞ্চায়েতের হেড অফ দ্য যিনি, উনি কাকে লিড করেন, যিনি, উনি কাকে পছন্দ করেন, এটাও কিন্তু এখন পর্যন্ত আমাদের পুরান ঢাকায় একটা সংস্কৃতি রয়েছে। আপনি লক্ষ্য করে দেখবেন সারা পৃথিবীর শহরের সাথে, সারা পৃথিবীর মেগা সিটির সাথে কিন্তু আমাদের ঢাকা সিটির কম্পেয়ার করলে চলবে না। নির্বাচন বলেন, সংস্কৃতি বলেন, সামাজিকতা বলেন, এখানে একটা পার্থক্য রয়েছে। কারণ এখনও আমরা ঢাকা শহরে যারা বসবাস করি, ছোটো থেকে যারা বড় হয়েছি, মায়ের কথায় আমরা বের হই, আবার মাকে সালাম দিয়ে ঘরে ঢুকি, রাস্তায় একজন মুরব্বী দেখলে আমরা সালাম পোষণ করি, সালাম প্রদর্শন করি, হিন্দু ভাইদেরকে আদাব দিই। এটা কিন্তু
একটা আমাদের মধ্যে সংস্কৃতি রয়েছে, এই সামাজিকতাটা কিন্তু সবার মধ্যে নেই। পুরানো ঢাকা একটু বেশি আছে। আমি যদি বলি অন্য দেশের কথা, তাহলে কিন্তু এটা সম্ভব না। ঘর থেকে বের হলেন, কে কার সামনে বসলেন, কে আসলেন, এটা চিন্তাই করা যায় না। কিন্তু ঢাকার সংস্কৃতিতে এটা খুব কাজ করে, যার কারণে আমি মনে করি যে সাঈদ খোকনের যে প্রচার প্রচারণা রয়েছে, আর বিশেষ করে একটা আভিজাত্যতা তার রয়েছে, যেটা আমাদের অনেকের মধ্যে নেই, যে তার মধ্যে লেখাপড়া রয়েছে, সেই ইসলামী শিক্ষায় অশিক্ষিত, যেটা অনেক ক্ষেত্রে এখন এই জেনারেশনে খুব কম দেখা যায়। হ্যাঁ, কম দেখা যায়। তারপর দেখা যায় যে সে হানিফ সাহেবের একজন যোগ্য সন্তান, একমাত্র ছেলে। মহল্লায় ঢাকার যারা মুরব্বীরা আছে, হানিফ ভাইয়ের সঙ্গী যারা ছিলেন, তারা কোন দল করেন সেটা না, তারা মনে করেন যে হানিফ সাহেবের ছেলে দাঁড়াইছে, ঠিক আছে, তার পক্ষে আমরা আছি। এটা আমার কাছে মনে হলো আর কি। আর বিশেষ করে বঙ্গবন্ধু কন্যার একটা সমর্থন রয়েছে। ঠিক একইভাবে হয়তো বিএনপি যখন মাঠে নামবে, তখন বেগম জিয়া মাননীয় নেত্রী, ওনার একটা সমর্থন থাকবে, ওই প্রার্থীর বিষয়ে হয়তো সেরকম বিবেচনা হবে। তখন কিন্তু সমতল বিষয়টাকে আপনি লেভেল বলেন অথবা ক্যান্ডিডেট যাচাই বাছাইয়ের কথা বলেন, এই পক্ষ বিপক্ষ বলেন, তখন এটা পরিস্ফুটিত হবে। এখন পর্যন্ত হলো মাঠ পরিচিতি, এখন পর্যন্ত হলো মানে ক্যান্ডিডেটকে পরিচয় করিয়ে দেওয়া, মানে স্বভাব সুলভ আচরণ, যে প্রার্থী দাঁড়ালে সবাই যেন খুব ভদ্রলোক হয়ে যায়, এইটার একটা বই প্রকাশ মাত্র। এটা আসলে সব জায়গায় খুব বেশি বলা হয়। রুমিন ফারহান, আমাদের সময় খুব কম আছে, আপনি যদি আমাদের আজকে পুরো বিষয়টার উপরে কিছু বলতে চান একেবারে বলতে পারেন। আসলে আমি যদি আমি কি শেষ বক্তা, মানে আর পরে আর বোধহয় সময় থাকবে না, তাহলে আমি একটু আশার কথা দিয়েই অবশ্যই শেষ করি। আমি আশা করব যদি এই নির্বাচনটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয়, আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে, এটা আমার বিশ্বাস, যে বিএনপি এবং জামাত সমর্থিত প্রার্থী ঢাকার উত্তর এবং দক্ষিণ এবং চট্টগ্রাম তিনটিতেই জয়লাভ করবে। কারণ এখানে আমি মনে করি বিএনপি কিন্তু একটু অ্যাডভান্টেজেস, এত ডিসঅ্যাডভান্টেজের পাশে রেখে হালকা একটা অ্যাডভান্টেজ বিএনপির আছে, যে এই বিএনপির চেয়ারপারসন কিন্তু নিজে ভোট চাইতে পারবেন। কারণ নির্বাচন বিধিমালা অনুযায়ী মন্ত্রী, প্রতিমন্ত্রী, ডেপুটি মিনিস্টার, আর আপনার হুইপ, স্পিকার, ডেপুটি স্পিকার, ওনারা ছাড়া এবং ওনাদের সমমর্যাদার সরকারি কর্মকর্তা ছাড়া বাকি যে কেউ যে কারোর জন্য ভোট চাইতে পারেন। যেহেতু চেয়ারপারসন এখন আর বিরোধী দলীয় নেত্রী নেই সংসদে, সুতরাং উনি নিজে ভোট চাইতে পারবেন। উনি যদি একবার নিজে ভোট চান, আমি বিশ্বাস করি বিএনপির প্রার্থী যেই হোক না কেন, উত্তরে, দক্ষিণ এবং চট্টগ্রামে যেই হোক না কেন, তাকে জেতানোটা খুব একটা কঠিন বিষয় বোধহয় বিএনপির জন্য হবে না। তবে সেই সাথে আমি অনুরোধ করব সরকারের প্রতি, যে মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটি বলেছেন স্বচ্ছতাই শক্তি, সেটা তারা এবারের নির্বাচনে প্রমাণ করবেন। এবং যদি বিএনপির প্রার্থী নির্বাচিত হয়, তাহলে গত নির্বাচনগুলোতে যে 5টি মেয়রকে যেভাবে গ্রেফতার করে, 3 জনকে গ্রেফতার করে বাকি 2 জনকে দৌড়ের উপর রেখে তাদেরকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে, সেরকম যেন এই 2 মেয়রের ক্ষেত্রে, এই 3 মেয়রের ক্ষেত্রে না হয়। এবং আপনারা যদি 27শে মার্চ প্রথম আলো দেখেন, সেখানে দেখবেন যে বলা হয়েছে যে মামলার জারে জড়িয়ে সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদের অন্তত 25 জন বিএনপি জামাত সমর্থক নির্বাচিত জনপ্রতিনিধিকে গত 1 বছরে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বা সরিয়ে দেওয়া হয়েছে, এবং আরো 25 জন পালিয়ে আছে গ্রেফতারের ভয়। উল্টো দিকে যারা আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী, তাদের বিরুদ্ধে মামলা থাকা সত্ত্বেও, এমনকি হত্যা মামলা থাকা সত্ত্বেও, তারা কিন্তু কোনো বাধা ছাড়াই তাদের কাজ চালিয়ে যেতে পারছেন। এবং সবচেয়ে দুঃখজনক হলো কিছুদিন আগেই, যেটা 30 তারিখে এসছে প্রথম আলোতে, 30শে মার্চ, কিছুদিন আগেই মধুপুর এবং আপনার চাঁদপুরে, মধুখালী এবং চাঁদপুরে নির্বাচন হয়ে গেছে, যেখানে কিনা ব্যাপকভাবে কারচুপির অভিযোগ করা হয়েছে। এই ধরনের কোন নির্বাচন যাতে 28 তারিখ না হয়, সেই আশাবাদ আমি ব্যক্ত করছি। যদি এটি সত্য হয় যে নির্বাচিত প্রতিনিধিদেরকে বাদ দেওয়া হয়েছে, দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এটা যদি সত্য হয়, তাহলে বাংলাদেশে বিচার ব্যবস্থা রয়েছে, কোর্ট রয়েছে। অবিচার যদি করে থাকে, নিশ্চয়ই যিনি মেয়র হন তিনি তার সেখানে যাওয়ার যোগ্যতা আছে। আসলে বিষয়টা আমাদেরকে আসলে শেষ করতে হবে। যিনি মেয়র, যাকে অপসারণ করা হয়েছে, তিনি জানেন কি কারণে অপসারণ করা হয়েছে। জি, আমাদের সবার চোখে আসলে 28 এপ্রিলের দিকে যে সেদিন আসলে নির্বাচনটা কেমন হয়, আমরা আশা করব যে দেশে নিয়মতান্ত্রিক রাজনীতির চর্চা হবে এবং জনগণের ভীষণ আশার এই সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু হবে প্রত্যাশা করে আমরা আজকের মতো পূর্বাপর শেষ করছি। ভালো থাকবেন সবাই।